আকারগুলো আমরা দেখবো কিভাবে একটা যুক্তি বৈধ হলে তাকে আমরা কিভাবে ভেনচিত্র আঁকবো এবং যা বুঝতে পারবো যে এটা বৈধ হয়েছে। তাহলে আমরা প্রথমেই চলে যাবো এই ছকটায় প্রথম সংস্থানে যেটা আছে, প্রথম সংস্থানে দেখো আমি এখানে কালার দিলাম, ভালো করে কালারটা দিই তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো আমি এগুলো দিলাম। এখন আমরা এটা করবো প্রথম সংস্থানে যে ফেরিও যে যুক্তি, দেখো আমি এখানে বৈধ মূর্তির নামটা লিখেছি এবং মূর্তির যে আকার সেই আকারটা লিখেছি। এই আকারের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করবো যে ফেরিও হলে বা যুক্তি বৈধ হলে কিভাবে যুক্তিকে আমরা অঙ্কন করবো। একইভাবে দ্বিতীয় সংস্থানে দেখো সেসারে হলে বুঝবো আমরা কিভাবে আঁকতে হবে। একইরকম ভাবে বুকার্ডো তৃতীয় সংস্থানে দেখো ডিমারিস, প্রত্যেকটাই আমরা একটা করে দেখবো। চলো প্রথমে কাজ হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে ফেরিও যুক্তিটা আমরা প্রথমে আকারটাকে তৈরি করবো। প্রথমে আছে 1 নম্বর সংস্থান, তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে না 1 নম্বর সংস্থান থেকে আঁকতে হবে। তাহলে 1 নম্বর সংস্থান আঁকতে গেলে কি করবো আমরা না এখানে এটা হলো আমাদের প্রধানাশ্রয় বাক্য, এটা হলো আমাদের কি অপ্রধানাশ্রয় বাক্য, আর এটা হয়ে গেল আমাদের সিদ্ধান্ত। তাহলে আমরা কি জানলাম অতএব এটা হয়ে গেল এস পি। আর 1 নম্বর সংস্থানে কি থেকে হয় না প্রধানাশ্রয় বাক্যে এখানে এম থাকে আর অপ্রধানাশ্রয় বাক্যে দ্বিতীয় স্থানে এম থাকে, বাকিটা এমটা এইভাবে চলে গেল উল্টো জেড। তাহলে এটা হয়ে গেল পি আর এটা হয়ে গেল আমাদের এস। এই সংস্থানে কি হলো আমাদের না প্রথম সংস্থান। ঠিক আছে, তাহলে এটি যদি আমাদের প্রথম সংস্থান হয় তাহলে প্রথম সংস্থানে স্ট্রাকচার যে আমরা যদি আদর্শ আকারের মধ্যে লেখা আছে আমরা এখানে লিখবো এ বচন, প্রথমে আছে দেখো এর মধ্যে ই বচন, প্রধানাশ্রয় বাক্য হচ্ছে ই বচন। তাহলে আমরা লিখবো কোনো তারপর প্রধানের কি এখানে উদ্দেশ্য আছে এম, দ্বিতীয় কি আছে পি। তাহলে কোনো এম নয় কি হলো পি। তারপরে যদি আমরা করি মনে করো যে অপ্রধানাশ্রয় বাক্য, তাহলে আমাদের প্রধানাশ্রয় বাক্য ছিল ই, তাহলে অপ্রধানাশ্রয় বাক্য কি হচ্ছে না আই বচন। আই বচন আমরা লিখবো কোনো তাই তো। তাহলে কোনো তারপর এখানে দেখো অপ্রধানাশ্রয় বাক্য এস মানে উদ্দেশ্য কি ছিল এস আর ভিতরে কি আছে এম। তাহলে কোনো এস হয় কি হয়ে গেল আমাদের এম, কোনো এস হয় এম। এরপর চলে আসবো আমরা সিদ্ধান্ত। দেখো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কি আছে ও বচন, তাহলে সিদ্ধান্ত ও বচনের ক্ষেত্রে লিখবো আমরা কোনো সিদ্ধান্ত আমাদের সবসময় এস পি ফিক্স থাকে। তাহলে কোনো এস কি করে দেবো নয় কি হলো পি। তাহলে এটা যদি আমাদের যুক্তির আকার হয় তাহলে এদিকে দেখে আমরা কিন্তু গুলিয়ে লিখি ই বচন। তাহলে ই বচনের গুলিয়ে লিখি কি আছে এখানে এম তারপর কি আছে পি। তাহলে এখানে লিখবো এম পি। ই বচন হলে কোনো বার হয় না, তারপর কি লিখবো জিরো। তারপর আবার দেখো এখানে আছে আই বচন, তাহলে আই বচনের ক্ষেত্রে কি হয় আই তারপর কি লিখে এস তারপর আছে এম এস এম। এখানে কিন্তু কোনো বার হয় না, সরি এখানে হবে এম, এখানে কিন্তু কোনো বার হয় না এস এম। তারপরে লিখবো নট ইকুয়াল জিরো। তারপর লিখছি অতএব, তারপর চলে আসছে আমরা বহু বচন, বচনের ক্ষেত্রে হবে এস পি বার নট ইকুয়াল জিরো। ঠিক আছে, এটা গেল আমাদের বুলিয় লিপি। এই বুলিয় লিপি থেকে আমাদেরকে এবার কি করতে হবে না এখানে চিত্রটা আমাদেরকে অঙ্কন করতে হবে। আমি বলেছি বারবার যদি দুটো আশ্রয় বাক্যের একটা সার্বিক বচন হয় একটা বিশেষ বচন হয় তাহলে আমরা কোনটাকে প্রথমে আঁকবো, সার্বিক বচনকে আমরা কি করবো প্রথমেই আঁকবো, এটা আমাকে প্রথমেই আঁকতে হবে। তাহলে সার্বিক বচন যদি হয় তাহলে এই বচন তাহলে এমপি, তাহলে এমপি অংশটাকে আমি প্রতিবারের মতো তোমাদেরকে আবার কালার দিয়ে বোঝার চেষ্টা করবো। এমপি মধ্যে কোন অংশকে আমরা বার দেবো, এটা এম আর এটা পি। দেখো এই যে দুটো অংশ এটা আমি রেড কালার করলাম, এই দুটো অংশ আমাকে কি করতে হবে বার করতে হবে, কারণ এটা ই বচন। সার্বিক বচনে কি হয় না বার হয়, তাহলে এই দুটো অংশে আমাদের কি করতে হবে না বার দিতে হবে। এই যে চোখ আঁকতে দিতে অংশটা আছে আমরা কি করলাম এই অংশটাকে কি করলাম বার করে দিলাম। সুন্দর করে দেবে, যত সুন্দর করবে তত দেখতে এটা কিন্তু ভালো লাগবে। ঠিক আছে বেশ। এরপর দেখো আমাদের চলে এসেছে বিশেষ বচন। তাহলে বিশেষ বচন কি হচ্ছে এস পি সরি এস এম। এস এম বলতে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এস এম কোন অংশটা বলছে, সেই এস এম অংশটা আমরা ক্রস করতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এস আর এটা হচ্ছে আমাদের এম। তাহলে এস এম বলতে এই অংশটা এবং এই অংশটা বলছে। দেখো আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এই অংশটাই আমাদের কি করতে হবে একটা ক্রস চিহ্ন দিতে হবে। এরপর ক্রস চিহ্নের গল্পটা আমি বারবার বলি, যদি এই অংশটা বার না থাকতো তাহলে ঠিক এই যে দাগটা একটু এই দাগটার উপরে এইভাবে আমরা কি করব ক্রস চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে বার পড়ে গেছে তাই আমাকে কি করতে হবে এই ফাঁকা অংশকে দিতে হবে ক্রস চিহ্নটা কিন্তু দিতে হবে। আর ভেনচিত্রের সূত্র অনুযায়ী ফাঁকা অংশে যে ক্রস চিহ্ন পড়ে তবে সেটা বৈধ হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা কি দেখলাম না আমাদেরকে এই পুরো, তাহলে দেখো আবার বলছি যদি এখানে বার না থাকতো দুটো অংশ এরকম ফাঁকা থাকতো, মনে করো ছবিটা এরকম আছে, ছবিটা মনে করো এরকম আছে এরকম, মনে করো এই অংশটা ফাঁকা এই অংশটা ফাঁকা, দুটো অংশ যদি ফাঁকা থাকে তখন আমি কি করতাম ক্রস চিহ্নটা এখানে দিতাম। যেহেতু যদি আবার মনে করো এরকম থাকে এই যে এই অংশটা যেমন হয়েছে এখানে বার পড়ে গেছে, বার পড়ে গেছে কি হলো এই অংশ ক্রস চিহ্ন হলো। যদি আবার একরকম ভাবে মনে করো এরকম থাকতো আর এই অংশ যদি বার পড়ে যেত
তাহলে আমরা কি করতাম তখন এই ফাঁকা অংশ ক্রস চিহ্ন, তার মানে একদিক বার পড়ে গেলে কোনোভাবেই সেটা দাগের উপর আর ক্রস চিহ্নটা হবে না, দাগের উপর ক্রস চিহ্নটা হবে না। চলো আমরা দেখি আমাদের ওইখানে কোন জায়গায় আমাদের বারটা হবে না, পুরো ফাঁকা অংশ যেটা আছে ওই ফাঁকা অংশ কিন্তু আমাদের এখানে বার হবে, মানে এখানে বার হয়ে গেছে, দাগের উপর হবে না, ফাঁকা অংশ কি হয়ে গেল, ক্রস চিহ্ন কিন্তু আমাদের ফাঁকা অংশ। এরপরে দেখো আমরা বুঝবো কিভাবে যে যুক্তিটা বৈধ হলো না অবৈধ হলো। ভেঞ্চিতে নিয়ম হচ্ছে যুক্তি বাক্যে অঙ্কনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত অঙ্কিত হবে। নিয়ম হচ্ছে যে পিটা বাদ দিয়ে এস এর ঘরে আংশিক ক্রস চিহ্ন হয়েছে, কিন্তু দাগের উপর করলে হবে না, এস এর উপরে আংশিক ক্রস চিহ্ন হয়েছে, তো তাহলে পিটা বাদ, তাহলে পিটা যদি আমি পুরোটাই বাদ দিই তাহলে পিটা বাদ এস হয়েছে এই অংশ এবং এই অংশ, তাহলে এই অংশ দুটোর মধ্যে যদি ক্রস চিহ্নটা এখানে থাকে তাহলে কিন্তু যুক্তি বৈধ হবে, কারণ আংশিক ক্রস চিহ্ন মানে ফাঁকা ঘরে কিন্তু ক্রস চিহ্নটা থাকতে হবে। দেখো এস অংশ যেটা চাইছে আমরা যুক্তি বাক্য লিখেছি, যে যুক্তি বাক্য অঙ্কনের মধ্যে দিয়ে সিদ্ধান্ত যা চাইছে পিটা বাদ দিয়ে এস এর ঘরে আংশিক ক্রস, ঠিক আছে, দেখো এখানে পিটা বাদ দিয়ে কি হলো, এস এর ঘরে আংশিক ক্রস কিন্তু আমাদের হয়ে গেছে, অতএব যুক্তিটা কি হয়ে গেল, না বৈধ। তাহলে যুক্তিটি কি হলো, না বৈধ, কি হলো, বৈধ। যুক্তিটা যদি বৈধ হয় তাহলে বৈধ মুক্তির নাম হচ্ছে কি, এডিও, কোন সংস্থানে, প্রথম সংস্থানে প্রমাণিত হলো, তাহলে এটা গেল আমাদের প্রথম সংস্থানের বৈধ মুক্তি, ঠিক আছে। চলো এবার দ্বিতীয় সংস্থানের আমরা শেষ করে দিয়ে আলোচনা। চলো আমরা চলে এসেছি দ্বিতীয় সংস্থানে, আমাদের প্রথম সংস্থান হয়ে গেছে, আমরা চলে এসেছি দ্বিতীয় সংস্থানে। দেখো দ্বিতীয় সংস্থান লাগছে শেষ হারে, ঠিক আছে, শেষ হারের মধ্যে আছে ই, এ আর ই, তাহলে এটাকে এখানে এটা হচ্ছে আমাদের প্রধানাংশ বাক্য, এটা হচ্ছে আমাদের অপ্রধানাংশ বাক্য, আর এটা হয়ে গেল সিদ্ধান্ত। তাহলে কোন সংস্থান আছে, দ্বিতীয় সংস্থান। তাহলে আমরা প্রতিবারে দ্বিতীয় সংস্থান থেকে আগে অঙ্ক করব, দ্বিতীয় সংস্থানের স্ট্রাকচার হচ্ছে এটা, এখানে হবে এস, এখানে হবে পি, বিধেয় পদের দুটোই হবে কি এম, এখানে হলো পি আর এখানে হলো আমাদের এস, তাহলে সংস্থানের নাম কি করলাম, না দ্বিতীয় সংস্থান, ঠিক আছে, সংস্থান হয়ে গেল আমাদের দ্বিতীয় সংস্থান। তাহলে যুক্তির যে আকার আছে প্রথমে আছে ই বচন, তাহলে ই বচন আমরা লিখলাম, ই বচন পরে লেখার পর আমরা কি লিখবো, কোনো, তারপর কি আছে এখানে কোনো, দেখো কি আছে পি, তারপর আছে এম, তাহলে কোনো পি নয় কি হলো এম, তারপর আবার আছে দেখো এ বচন, তাহলে এই বচন কি লিখবো আমরা, সকল, সকলের পরে এখানে কি আছে এস, তারপর কি আছে এখানে এম, তাহলে সকল এস হয় এম, তারপর চলে আসবে সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমাদের ফিক্স থাকে, কি বচন থাকে না ই বচন, আমরা কি লিখবো, কোনো এস, তারপর কি লিখবো নয়, কি হয়ে গেল পি, কোনো এস নয় পি। এরপর চলে যাবো আমরা কি এখানে, না আমরা চলে যাবো বুলিয় লিপি, তাহলে বুলিয় লিপির ক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে আছে ই বচন, প্রথমে যদি ই বচন হয় তাহলে সেক্ষেত্রে কি লিখবো আমরা পি এম সমান 0, তারপর আবার আছে এ বচন, এ বচনের ক্ষেত্রে কি আছে এস, তারপর আছে এম, এম এর মাথায় বার হবে, এ বচনের বুলিয় লিপি অনুযায়ী প্রজাপতির মাথায় বার হয় সমান 0, তারপর চলে আসছে অতএব আবার ই বচন, তাহলে এস এম সমান কি হয়ে গেল 0। এরপরে এই বুলিয় লিপি থেকে আমাদেরকে কি করতে হবে, এখানে ভেঞ্চিত্র করতে হবে। ভেঞ্চিত্র আঁকার ক্ষেত্রে বলছে দুটো বচন যদি একটা সার্বিক হয়, যে কোনো একটা আগে সেটাকে আগে আঁকতে হবে, এখানে তো দুটো বচনই সার্বিক, যে কোনো একটা আঁকলে হবে। তাহলে পিএম, পিএম বলতে কোন অংশটা আঁকতে হবে, দেখো আমি তোমাদেরকে প্রতিবারের মধ্যে আবার হলুদ কালার দিয়ে বুঝাচ্ছি, পিএম, পিএম বলতে চোখ আকৃতি, বুঝেছো, এই যে চোখ আকৃতি আছে এইটা হচ্ছে পিএম, এই অংশটাকে আমাদের কি করতে হবে, বার দিতে হবে। চলো এই অংশটা আমরা বার দিয়ে পূরণ করি, তাহলে পিএম বলতে এই অংশটা হবে, ঠিক আছে। প্রতিবারের মতো আবার বলবো, সুন্দরভাবে দাগটা টানবে যাতে দেখতে ভালো লাগে। তারপর চলে এসেছি, দেখো আমরা এখানে বলেছি এমটাকে বাদ দিয়ে এস, তাহলে এমটাকে বাদ দিয়ে এস হয়, তাহলে আমি আবার দেখো অঙ্কে তোমাদেরকে বুঝাচ্ছি, তাহলে এমটাকে বাদ দিয়ে যদি এস হয় তাহলে কোন অংশটা বুঝে, এখানে পুরোটাই এমটা বাদ, এম যদি বাদ হয় এস বলতে এইটা এবং এইটা, দেখো এই দুটো ঘরকে মিলিয়ে কি করতে হবে, আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এমটাকে বাদ দিয়ে এস, ঠিক আছে। চলো তাহলে এই অংশ আমরা কি করবো, বার করবো, মানে কি বচন, এটা হচ্ছে আমাদের সার্বিক বচন, তাই আমরা কি করলাম, এই অংশটা পুরোটাই কি করবো, বার করবো, এইটা পুরো অংশটা আমরা কি করলাম, এইভাবে বার করবো, ঠিক আছে। দেখো সরাসরি দুটো করে বাক্য আমরা নিয়েছি এইভাবে, অংশটা আমাদের কি হয়ে গেল, তাহলে কি দেখলাম, সিদ্ধান্ত কি চেয়েছিল, দেখো এস এম, তাহলে বলেছি যে যুক্তি বাক্যদ্বয় অঙ্কনের মধ্যে এস এম তো অঙ্কিত হয়েছে, তো এস এম বলতে কোন অংশ দেখো আমি তোমাদের বোঝার চেষ্টা করছি, তাহলে এস আর এম, এস এম এস, ওহো সরি সরি সরি, এখানে তো এস পি হবে, সরি এক মিনিট, এখানটা আমি একটু ভুল করেছি, এই জায়গাটা আমাদের কি হবে পি, কারণ সিদ্ধান্ত সবসময় কি হয়, সিদ্ধান্ত এটা সরি গাইস, লেট হয়ে গেল আমাদের এস, তারপর হচ্ছে কি না পি, কারণ সিদ্ধান্ত এস পি সবসময় থাকে এস পি, তাহলে এস পি, তাহলে যুক্তি বাক্যদ্বয় অঙ্কনের মধ্যে দিয়ে দেখতে হবে আমাদের এস পি অংশটা এখানে বার হয়ে গেছে কিনা, আমাদের আঁকা দরকার নেই, অটোমেটিক বার হয়েছে। এই যদি এস হয় তাহলে এটা পি,
এসপি অংশ বলতে কি বোঝাচ্ছে দেখো একটা চোখ হবে, এই অংশটা দেখো আমাদের পুরো দেখো অটোমেটিক্যালি কি হয়ে গেছে, বার হয়ে গেছে, আমাদেরকে কিন্তু বার করার দরকার হয়নি, আমাদেরকে অঙ্কন করার কোনো দরকার হয়নি, দেখো অটো বার হয়ে গেছে চোখটা। তাহলে কি দেখলাম, যুক্ত বাক্য অঙ্কনের মধ্য দিয়ে যদি সিদ্ধান্ত অঙ্কিত হয়ে যায়, অর্থাৎ সিদ্ধান্ত যদি আমাদের আঁকতে না হয়, তাহলে যুক্তিটা অবশ্যই কি হবে না বৈধ। তাহলে যুক্তি কি হয়ে গেল বৈধ, যুক্তি কি হলো বৈধ, তাহলে যুক্তিটি বৈধ, তাই তো যুক্তি। তাহলে বৈধ যদি হয় তাহলে সংস্থান যে কোন সংস্থান, দ্বিতীয় সংস্থানে দ্বিতীয় সংস্থানের সূত্রমুখীর নাম কি, সেসারি, CESAR, ঠিক আছে সেসারি। চলো তারপরে এবার চলে যাবো আমরা আবার তৃতীয় সংস্থানে। চলো আমরা চলে এসেছি, দেখো আমাদের প্রথম সংস্থান হয়ে গেছে, দ্বিতীয় সংস্থান হয়ে গেছে, এবার চলে আসছি আমরা কোথায় না তৃতীয় সংস্থান। তাহলে তৃতীয় সংস্থান যদি হয় তাহলে তৃতীয় সংস্থান আমাদের আঁকতে হবে, তৃতীয় সংস্থানের স্ট্রাকচার হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের তৃতীয় সংস্থানের স্ট্রাকচার, এটা হচ্ছে S, এটা হয়ে গেল আমাদের P, এটা হয়ে গেল M, এটা হবে আমাদের S, তারপর আবার হবে এখানে M, তারপর আবার এখানে হবে P। তাহলে এটা গেল আমাদের কি না তৃতীয় সংস্থান, ঠিক আছে। তৃতীয় সংস্থান যদি হয় তাহলে যুক্তির আকারে কি আছে ও এ ও, তাহলে এটা হচ্ছে আমার প্রথম সংস্থান, প্রথম প্রধানাশ্রয় বাক্য, এটা হচ্ছে আমাদের অপ্রধানাশ্রয় বাক্য, আর এটা হয়ে গেল আমাদের সিদ্ধান্ত। তাহলে যুক্তির আকার যদি করি ও বচন, তাহলে ও বচন আমরা কি লিখবো, স্ট্রাকচার অনুযায়ী কোনো কোনো, তারপরে এখানে উদ্দেশ্য কি আছে এম, তারপরে বিধায় কি আছে পি, তাহলে কোনো কোনো এম, তারপর লিখবো নয়, তারপর কি হলো পি, তারপর আবার লিখবো আমরা অপ্রধানাশ্রয় কি আছে এ বচন, তাহলে এ বচন আমরা কি লিখবো না সকল, তারপর কি আছে এম, তারপর কি আছে এস, সকল এম হয় কি হয়ে গেল এস, তারপর আবার অতএব চিহ্ন দেবো, তাহলে লিখবো ও বচন, তাহলে ও বচন কি আছে বলো এখানে এসপি, তো ও বচন এসপি, তাহলে আমরা কি লিখবো না কোনো কোনো এস নয় কি হয়ে গেল পি। এটা গেল আমাদের যুক্তি আকার, এই যুক্তি আকার থেকে আমাদের কি করতে হবে বুলিয় লিপি, ঠিক আছে। তাহলে বুলিয় লিপি করি, তাহলে প্রথমে আছে ও বচন, তাহলে ও বচন বুলিয় লিপি কি হবে এম পি বার নট ইকুয়াল 0, তারপর আবার এ বচন, তাহলে এ বচন আবার কি লিখবো আমরা, এখানে লেখা আছে আমাদের এমএস এমএস বার ইকুয়াল 0, তারপরে দেয়ারফর ও বচন, তারপরে লিখবো এস পি, আগেবারে ভুল করেছিলাম এস পি বার নট ইকুয়াল 0। এরপর আমাদের কি করতে হবে, এই যে বুলিয় লিপি থেকে আমাদেরকে মেন চিত্র রাখতে হবে। দেখো প্রতিবারের মধ্যে বলবো এখানে দুটো বচন আছে, একটা সার্বিক বচন, একটা বিশেষ বচন। তাহলে প্রথমে আমরা কোন বচন থেকে আরম্ভ করেছি, প্রথমে আগে আমরা সার্বিক বচন অর্থাৎ এ বচন থেকে আরম্ভ করেছি, তাহলে এই এ বচন থেকে আমরা আগে আঁকবো। এই বচন কি হচ্ছে এস টা বাদ দিয়ে এম, এস টা বাদ দিয়ে যদি এম হয়, প্রতিবারের মধ্যে আমি আবার তোমাদেরকে রং দিয়ে বোঝাবো, এস টা বাদ দিয়ে এম মানে খুঁজে বের করতে হবে, এস টা পুরোটা বাদ, এই এস টা পুরোটা বাদ দিয়ে এম বলতে দেখো এই ঘরটা এবং এই ঘরটা, এই দুটো ঘরকে মিলিয়ে বার করতে হবে, একদম জলের মতো পরিষ্কার। তাহলে এই যে নীল কালার করছি এই দুটো ঘরকে আমাদের কি করতে হবে বাদ দিয়ে পূরণ করতে হবে, মানে এস টা পুরোটা বাদ পড়ে থাকবে, এস এর সমগ্র অংশকে দিয়ে বাদ দিচ্ছি, এই অংশটা নীল অংশটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা নীল অংশ কি করবো না বাদ দেবো। তাহলে এই জায়গাটা আমরা সুন্দর করে কি করবো, প্রতিবারের মতো এখানে আগে বাদ দাও। দ্বিতীয়বার দেখলাম যদি সার্বিক বচন থাকে তাহলে সার্বিক বচন দিয়ে কাজটা আমাদেরকে আগে করতে হবে, বেশ এটা গেল। এরপর দেখো চলে আসছে এখানে বলেছে পিটা বাদ, এই যে পি এর মাথায় যে বার আছে এই পিটা বাদ দিয়ে বলেছে কি এম, পিটা বাদ যদি এম হয় তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের কোন অংশটাকে বলছে, এখানে পিটা পুরোটাই বাদ, পিটা যদি পুরোটাই বাদ হয় পিটা পুরো বাদ এম, এম বলতে হচ্ছে এই অংশটা এবং এই অংশটা, দেখো এই অংশটা এবং এই যে অংশটা, এই অংশটাকে পুরোটা মিলিয়ে কি দিতে বলেছে ক্রস চিহ্ন দিতে বলেছে। ক্রস চিহ্ন আমি আগের মধ্যে বলেছি, তাহলে ক্রস চিহ্ন তখনই পড়বে এই দাগের উপরে যখন এখানে বার থাকবে না, মানে দুটো অংশ কি থাকবে ফাঁকা থাকবে, কিন্তু যেহেতু এখানে বার পড়ে গেছে তাহলে দাগের উপরে আর ক্রস চিহ্ন পড়বে না, পুরো এই ফাঁকা অংশটা কি করবে ক্রস চিহ্নটা পড়বে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় পড়বে না, এই যে ফাঁকা অংশটা এই অংশটা, আমি আবার বলছি এখানটা বার পড়ে গেছে, যদি এখানে ফাঁকা থাকে তাহলে আমরা কি করতাম এই দাগের উপরে ক্রস চিহ্ন দিতাম, কিন্তু যেহেতু বার পড়ে গেছে তাই এখানে আর ক্রস চিহ্ন হবে না, পুরো ফাঁকা অংশে কি করতে ক্রস চিহ্ন দেবে, আর ফাঁকা অংশে ক্রস চিহ্ন হলে তবে ভিন চিত্রের নিয়মে যুক্তিটা বৈধ হতে পারে, মানে হবেই না হতে পারে। বেশ এরপর চলে আসি আমরা সিদ্ধান্তটা কি চাইছে, সিদ্ধান্ত চাইছে পিটাকে বাদ দিয়ে এস, তাহলে পিটাকে বাদ দিয়ে কি এস এর পরে আংশিক ক্রস চিহ্ন আছে, মানে ফাঁকা অংশে ক্রস চিহ্ন আছে, দেখো অবশ্যই আছে। তাহলে আমরা পুরো পিটাকে যদি বাদ দিই তাহলে এখানে পুরো পিটা বাদ দিলাম, পুরো পিটা যদি বাদ হয় তাহলে বাদ দেওয়ার পর এস অংশ কি থাকছে, দেখো এস অংশ কোনটা এই অংশটা এবং এই অংশ, আংশিক ঘরে ক্রস চিহ্ন পড়েছে, যদি এই ক্রস চিহ্নটা এই দাগের উপরে পড়তো এই দাগের উপরে তাহলে কিন্তু এটা বৈধ হতো না, যেহেতু ফাঁকা ঘরে পড়েছে তাই যুক্তি কি হয়ে গেল আমাদের বৈধ, ঠিক আছে। তাহলে গেল এটা আমাদের
তৃতীয় সংস্থান। তৃতীয় সংস্থানে আমরা কি লিখলাম না চুক্তিটি বৈধ। কি হলো চুক্তিটি প্রতিবারের মতো লিখে দিলাম চুক্তিটি বৈধ। আচ্ছা বৈধ মূর্তির নাম কি মোকার্ডো POCARDO মোকার্ডো। ঠিক আছে এটা গেল তৃতীয় সংস্থানের বৈধ মূর্তির মেইন চিত্র। এবার চলে যাবো আমরা চতুর্থ সংস্থান। দেখো আমরা চলে এসেছি তাহলে আমাদের প্রথম সংস্থান হয়ে গেছে, দ্বিতীয় সংস্থান হয়ে গেল, তৃতীয় সংস্থান হয়ে গেল, এবার চলে এসেছি আমরা চতুর্থ সংস্থান। চতুর্থ সংস্থানে আমরা দেখাচ্ছি জিমারিস। তাহলে আই হচ্ছে আশ্রয় বাক্য, এ হচ্ছে অবদানাশ্রয় বাক্য, আবার আই হচ্ছে সিদ্ধান্ত। আর কোন সংস্থান বলেছে চতুর্থ সংস্থান। তাহলে আমাদের কি করতে হবে চতুর্থ সংস্থানটা এইভাবে কি করতে হবে অঙ্কন করতে হবে। চতুর্থ সংস্থান সবসময় জেড আকৃতি হয়। তাহলে এটা হলো এস, এটা হলো আমাদের পি, এটা হলো পি, এটা হলো আমাদের এম, এখানে হবে আবার এম, এই জায়গাটা হলো আমাদের এস। আদর্শ আকার লেখা আছে, তাহলে আদর্শ আকারের মধ্যে প্রথমে হচ্ছে আই বচন। আই বচন আমরা কি লিখবো না কোনো তারপরে কি আছে আমাদের কোনো পি হয় এম, আর এখানে আছে পি, তারপরে কি আছে এম, তাহলে কোনো পি হয় এম। তারপরে আসছে আমাদের এ বচন। তাহলে এ বচন কি লেখা আছে দেখো সকল, তারপরে কি লেখা আছে এম, তারপরে হচ্ছে হয়, তারপরে হয়ে গেল আমাদের এস। তারপর আমরা বলবো সিদ্ধান্ত। সিদ্ধান্ত কি আছে আমাদের আবার আই বচন। আই বচন কি কোনো সিদ্ধান্ত ফিক্স থাকে, তাহলে কোনো এস হয় পি। তাহলে এটা গেল আমাদের যুক্তির আকার। তাহলে যুক্তির আকার থেকে আমাদের কি করতে হবে আবার প্রতিবারের মতো এখানে আমরা করবো কি বুলিয় লিপি। তাহলে বুলিয় লিপি করলে প্রধানাশ্রয় বাক্য আই বচন, তাহলে এখানে লিখবো আমরা পি, তারপরে এম, আই বচন কোনো বার হয় না, ইকুয়াল 0। তারপর লিখবো আমরা এ বচন। তাহলে এ বচন ক্ষেত্রে কি হবে না এম, তারপরে এস বার ইকুয়াল 0, এটা ছিল নট ইকুয়াল 0। তারপরে চলে আসছি সিদ্ধান্ত আই বচন। আই বচন ক্ষেত্রে কি হবে না এস পি নট ইকুয়াল 0। ঠিক আছে এটা গেল আমাদের বুলিয় লিপি। তাহলে এই বুলিয় লিপি থেকে আমরা আবার কি করবো এরপর ভেদ চিত্র করবো। দেখো প্রতিবারের মতো বলছি এখানের মধ্যে সার্বিক বচন হচ্ছে এ, তাহলে সার্বিক বচনকে আগে আনতে হবে। তাহলে এখানে বলছি এস টা বাদ দিয়ে এম, তাহলে এস টা বাদ দিয়ে যদি এম হয় প্রতিবারে আমি আবার তোমাদেরকে রং দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এস টা বাদ দিয়ে যদি এম হয় তাহলে কোন অংশ বোঝাচ্ছে এস টা বাদ দিয়ে এম হয় এই অংশ এবং এই অংশ, এই যে নীল কালার দিলাম এই অংশটা আমাদের কি করতে হবে বার দিয়ে পূরণ করতে হবে। দেখো আমি এখানে পুরো এস টা বাদ দিয়েছি, বাদ দেওয়ার অংশটা এখানে লাল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পুরো অংশটা কি হলো বাদ, রেড পুরো বাদ। তাহলে পুরো বাদ দিয়ে এম, এম বলতে এই অংশটা, এই যে ব্লু কালার যেটা আছে এই ব্লু কালারটা আমাদের কি করতে হবে না বার করতে হবে। ঠিক আছে তাহলে আমরা এখানে কালার যেটা আছে ওই অংশটা আমরা কি করে দিব প্রতিবারের মতো বার করে দেব। ঠিক আছে তাহলে এই অংশটা কি করে দিলাম পুরোটাই হয়ে গেল আমাদের বার। সুন্দর করে করবে যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে দেখো সুন্দর ভাবে করবে বেশ। এরপর দেখো বলেছে পিএম। তাহলে পিএম বলতে কোন অংশটা ক্রস চিহ্ন হবে আমাদের একটু খুঁজে বের করতে হবে। তাহলে এখানে যদি বলা হয় যে পিএম, তাহলে পিএম মানে চোখ আকৃতি হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের পি আর এইটা হচ্ছে আমাদের এম, এই যে এই অংশটা হচ্ছে আমাদের কি পি আর এই অংশটা কি আছে এম। তাহলে পিএম বলতে চোখ আকৃতি এই অংশটা এবং এই অংশটা, এই যে সবুজ অংশ করেছি এই সবুজ অংশটাই কি করতে হবে আমাদেরকে কিন্তু ক্রস চিহ্ন দিয়ে পূরণ করতে হবে, কারণ এটা বিশেষ বচন। আই এবং ও বচনে যে অংশটা চাই সেই অংশটা ক্রস চিহ্ন পূরণ করতে হয়। দেখো এখানে বার পড়ে গেছে আগের মতোই, এখানে যদি বার পড়ে যায় তাহলে এই দাগের উপরে ক্রস চিহ্ন হবে না, তো এই যে ফাঁকা অংশ এসপিএম এই অংশটার কোনো একটা জায়গায় আমাদের কি করতে হবে ক্রস চিহ্নটা দিতে হবে। এটা হচ্ছে নিয়ম, এই চিত্রের নিয়ম। দেখি যদি এখানে বার পড়ে যায়, যদি এখানে বারটা না থাকতো তাহলে আমরা এই দাগের উপরে এইভাবে লিখবো তারপর ক্রস চিহ্ন দিতাম, কিন্তু যেহেতু আমাদের এখানে বার পড়ে গেছে ওখানে আমরা ক্রস চিহ্ন দিতে পারবো না। আমাদের ক্রস চিহ্নটা এই এসপিএম এর এখানে 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 যেখানে হচ্ছে এক জায়গায় আমরা ক্রস চিহ্নটা দিই। এবার দেখো সিদ্ধান্ত কি চেয়েছিল, সিদ্ধান্ত চেয়েছিল এসপি এর ঘরে কি আংশিক ক্রস চিহ্ন পড়েছে, মানে দাগের উপর পড়ে যাবে না, এসপি এর ঘরে কি আংশিক ক্রস চিহ্ন পড়েছে। এসপি বলতে কোনটা এস এইটা এবং পি এইটা। তাহলে এখানে যদি এসপি আমি আবার তোমাদেরকে অঙ্ক বোঝানোর চেষ্টা করছি যে এসপি বলতে কোন অংশ পড়েছে, এসপি বলতে এই অংশটা এবং এই অংশটা। তাহলে এই অংশে যদি মনে করো এই দাগের উপর ক্রস চিহ্ন পড়ে যেত তাহলে কিন্তু যুক্তিটা বৈধ হতো না, কারণ বলছে আংশিক ফাঁকা অংশে ক্রস চিহ্ন হবে। অবশ্যই এসপি এসপি একটা চোখ আকৃতি, এই চোখ আকৃতি দেখো ফাঁকা অংশে কি করছে অবশ্যই ক্রস চিহ্ন করছে, ওই জন্য যুক্তিটি কি হয়ে গেল না বৈধ। আমরা কি বলবো যুক্তিটি বৈধ। এবারে মতো লিখো যুক্তিটি বৈধ। ঠিক আছে তাহলে কোন সংস্থানে আছে চতুর্থ সংস্থানের নাম কি জিমারিস, জিমারিস। ওকে আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নেই, চারটে সংস্থান থেকেই একটা করে নিয়ে আমি বাই বাই।